হাই, আমি হাসান। আমি এখন কলম্বিয়া, সাউথ ক্যারোলিনাতে আছি, ইউএসএ তে। আমার আন্ডারগ্র্যাড ছিল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, MIST থেকে। আমি আন্ডারগ্র্যাড কমপ্লিট করি 2010-এ। আমার এইচএসসি ব্যাচ 2005। আমি রহিমা ফ্রোজে ছিলাম অ্যারাউন্ড 2 ইয়ার্সের মতো। ওখানে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তারপর আমি মাস্টার্সে ফুল ফান্ড নিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনাতে চলে আসি 2012-এ। 2014-এ আমি মাস্টার্সের গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপর আমি পিএইচডি তে জয়েন করেছিলাম, বাট সাডেনলি আমি আসলে একটা জব পেয়ে যাই এবং এরপর আমি পিএইচডি ড্রপ করে জবে জয়েন করে ফেলি, সেটা 2015। দ্যাটস মাই ওভারঅল প্রিভিয়াস প্রোফাইল। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার কাছে একটা বিশাল বড় প্রশ্ন ছিল যে কিভাবে ইউনিভার্সিটি চুজ করব। আমি বড় ভাইদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছিলাম যে ঠিক আছে, ইউনিভার্সিটি চুজ করার একটা বড় উপায় হচ্ছে যে প্রত্যেকটা প্রফেসরকে সার্চ করো, প্রত্যেকটা প্রফেসরকে ইমেল করো, প্রত্যেকটা প্রফেসরকে একটু সময় দাও। আমি চেষ্টা করেছিলাম, আমার কাছে যেটা মনে হয় যে আমি চেষ্টা করেছিলাম সব প্রফেসরকে সময় দেওয়ার জন্য, কিন্তু প্রফেসর অনেক ইউনিভার্সিটি, অনেক প্রফেসর, সবাইকে যদি আমি 30 মিনিট করে সময় দিতে যাই, ইট টেকস এ হিউজ টাইম। আমি তখন জব করতাম, আমার কাছে মনে হয় যে তখন ইট ওয়াজ রিয়েলি ভেরি টাফ। তো আমার কাছে মনে হয় যে পরে আমি কিছুটা বুঝতে পেরেছি ট্রিক্স, যে হচ্ছে যে আসলে কোন কোন প্রফেসরের কাছে ফান্ড পাওয়া যায় বা কোন প্রফেসরের কাছে ফান্ড থাকতে পারে, এটার একটা আসলে অ্যাজাম্পশন করতে হবে। এইটার অ্যাজাম্পশন করে প্রফেসর আসলে ফার্স্টে ফাইন্ড করতে হবে, ওকে দিস উড বি দ্য রাইট প্রফেসর। আর তারপর আরেকটা বড় জিনিস হচ্ছে ইউনিভার্সিটি চুজ করা। প্রফেসর আমি ফার্স্টে বলবো যে হচ্ছে যে ফার্স্ট স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি চুজ করা, দেন স্টেপ হচ্ছে যে প্রফেসর চুজ করা। হ্যাঁ, আমরা আমরা সাধারণত যেটা বড় ভাইয়ের কাছ থেকে বেশিরভাগ শুনে থাকি যে তুমি এবং এটাই হচ্ছে যে আসলে সবসময় আমরা শুনে থাকি এবং এটাই সবাই প্রেফার করে যে 10টা ইউনিভার্সিটি চুজ করতে বলে, 3টা ভালো, 3টা মডারেট, 3টা লোয়ার প্রোফাইল, যাতে আমার সব দিক ঠিক করে আমি একটা ভালো ফান্ড পেতে পারি। ফান্ড পাওয়ার আগে আমাকে আসলে চিন্তা করতে হবে যে আসলে আমার নিজের গোলটা কি। আসলে আমি কি ইউএসএ তে যাচ্ছি কি আমি আসলে একজন ভালো রিসার্চার হওয়ার জন্য, আমি ভালো করে নিজেকে রিসার্চ করে তারপর হচ্ছে আমি আই উড বি সামওয়ান, R&D তে থাকবো বা ফ্যাকাল্টি হব, আমার পিএইচডি করতে হবে, আমার অনেক পেপার হবে। এবং ইন দ্য আদার হ্যান্ড আদার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি যাচ্ছি, আমার একটা মডারেট সিজিপিএ আছে, আমার একটা হচ্ছে মডারেট জিআরই, এবং হচ্ছে আমার প্রোফাইলটা মডারেট, এবং আমি চাচ্ছি না আমার অ্যাম্বিশন নাই যে হচ্ছে যে আমি ইউনিভার্সিটি প্রফেসর হব। আমার অ্যাম্বিশন হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে জব করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে যে তাকে আরেকটু অন্যভাবে হচ্ছে ইউনিভার্সিটি সার্চ করতে হবে। সো এখানে আসলে দুই রকম ক্রাইটেরিয়া। একটা হচ্ছে আপনার অ্যাম্বিশন যদি ইউনিভার্সিটি প্রফেসর হওয়ার জন্য, আপনার অ্যাম্বিশন যদি হয় বিকজ যত বেশি উপরে ইউনিভার্সিটিতে আপনি যেতে পারবেন তত বেশি আপনার নিচের ইউনিভার্সিটি গুলাতে আপনি প্রফেসর হওয়ার সুযোগ থাকবে বা আরো উপরে পোস্ট ডক হয়ে। ইটস এ ডিফারেন্ট লাইফস্টাইল। এবং হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে যেতে চান, ইটস এ ডিফারেন্ট লাইফস্টাইল। সো আপনাকে নিজেকে আসলে আপনি প্রশ্ন করেন যে হচ্ছে যে আসলে আপনি কি হতে চান, আপনি প্রফেসর হতে চান না হচ্ছে যে ফার্স্ট ইন্ডাস্ট্রিতে জব করতে চান। যদিও সময়ের সাথে সাথে এটা ভ্যারি করবে, বাট আপনি যদি আসলে এটার উত্তরটা জানেন, আপনি যদি নিজেকে চিনতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা হবে। যদি আপনি ইন্ডাস্ট্রিতে জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফার্স্টে ইউনিভার্সিটি চুজ করতে হবে যে কোথায় আমার দিনের জন্য ভালো জব আছে, সেটার উপর ডিপেন্ড করে। আমি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি বলতে পারি যে হচ্ছে আমি এই জিনিসগুলো বুঝতাম না তখন। আমি আসছি সাউথ ক্যারোলিনাতে, যদি আমি এটা বুঝতাম যে হচ্ছে যে হ্যাঁ, আমার ফার্স্টে থেকে আমার ইচ্ছা ছিল আমি ইন্ডাস্ট্রিতে জব করব, যদি আমি তখন এটা বুঝতাম যে হচ্ছে যে হ্যাঁ, আমি জব বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জব সার্চ করার জন্য আসলে আমাকে সাউথ ক্যারোলিনার চেয়ে আরো ভালো অপশন আছে, তাহলে সেক্ষেত্রে আসলে আমি অন্যভাবে ব্যাপারটা টেকেল করতাম। আমি যদি চাই যে হচ্ছে যে হ্যাঁ, আমি এখন জেনারেল মোটরসে চাকরি করব, আমি হচ্ছে যে এখন ফোর্ডে চাকরি করব, ক্রাইসলারে চাকরি করব, তো সেই ক্ষেত্রে আপনি যদি ফ্লোরিডা বা অন্য সাইডের কোন একটা ইউনিভার্সিটিতে আসেন, সেখান থেকে এটা খুবই আনলাইকলি যে আপনি হচ্ছে যে মিশিগানে ওই ফোর্ড, জিএম বা ক্রাইসলারে চাকরি করতে পারবেন। আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে কোথায় আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জব ফিল্ডটা বেশি, যে স্টেটে ফিল্ডটা বেশি, আপনাকে সেই স্টেটের যে কোনো আমি বলবো যে হচ্ছে যে ফ্লোরিডার একটা বড় ইউনিভার্সিটির চেয়ে যদি আপনি মিশিগানের একটা মডারেট ইউনিভার্সিটিতে আপনি আপনার মাস্টার্স কমপ্লিট করতে পারেন, আপনার ফোর্ড, জিএম, ক্রাইসলারে জয়েন করার সুযোগ অনেক পরিমাণ বেড়ে যাবে, বিকজ আপনি স্টেটের ভিতরে আছেন। আপনার সেই ক্ষেত্রে স্টেটের যে জব ফেয়ার গুলো হয় সেখানে ওরা আসে, সেখানে আপনাকে হায়ার করার সুযোগ, আপনার চান্স অনেক বেড়ে যাবে। আর অনেকে বলবেন হয়তো বা এখানে বোয়িং আছে, নাসা আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে, কিন্তু আসলে যেটা প্রবলেম হয় যে বোয়িং, নাসা বা হচ্ছে অন্য যেই বড় বড় কোম্পানিগুলো আছে, লকহিড মার্টিন, ওরা আসলে আপনার গ্রিন কার্ড ছাড়া বা সিটিজেনশিপ ছাড়া আপনাকে হায়ার করার পসিবিলিটি খুবই কম।
তো সেই ক্ষেত্রে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে আপনি কোন টাইপের ইন্ডাস্ট্রিতে আসলে আপনি জব সার্চটা করছেন। আপনি যদি খুব বেশি সিকিউরড ইন্ডাস্ট্রিতে জব সার্চ করেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার পসিবিলিটি অনেক কমে যায়। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ফার্স্টলি। যদি একটু কমপ্লিকেটেড, আপনি ওখানে বসে বাংলাদেশে বসে এটা ভাবনা করতে হবে যে আসলে যে কোথায় আমার ইন্ডাস্ট্রিটা বেশি, কোথায় আমার ইন্ডাস্ট্রি ডেন্সিটিটা বেশি, যেই জায়গায় আমার ইন্ডাস্ট্রি ডেন্সিটি বেশি আমি সেই জায়গায় অ্যাপ্লাই করবো। সো যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি বলবো যে মিশিগান ইজ এ হ্যাভেন ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মিশিগান, ওই সাইডে ওহাইও, তারপর টলেডো, তারপর ইন্ডিয়ানা, এই সাইড গুলোতে মেকানিক্যালের জব অনেক বেশি, কারণ এখানে অনেকগুলো কার ইন্ডাস্ট্রি আছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে অনেক সাপোর্টিং আরো অনেক ইন্ডাস্ট্রি আছে। আমি এটা একটু পরে আসবো যে কেন আসলে এটা আরো একটা ইম্পর্টেন্স আছে যে জব সার্চের ক্ষেত্রে, সেটা আমি একটু পরে আসবো। তারপর আমি আর বলবো যে যদি আপনি এখন আপনি ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারলেন, ওকে, যে আপনি এই ইউনিভার্সিটিতে যাচ্ছেন। হ্যাঁ, আমি আমার জব সার্চের আমার ইচ্ছা, তাহলে আমি মিশিগানের একটা ইউনিভার্সিটি চুজ করলাম, মিশিগানের আমি 4-5টা ইউনিভার্সিটি চুজ করলাম। হ্যাঁ, মিশিগানের ইউনিভার্সিটিতে আমি খুব একটা ভালো ফান্ডিং অপরচুনিটি পাচ্ছি না, তাহলে যে আমি এর চারপাশে ইন্ডিয়ানা বা যে টলেডো বা ওই সাইডের একটা ইউনিভার্সিটিতে আমি চুজ করলাম। বা আপনার ইন্ডাস্ট্রি যেই সাইডের আছে, আপনার যেই স্টেট ইন্ডাস্ট্রিগুলো আছে সেই স্টেটের কোনো একটা ইন্ডাস্ট্রি, তারপরও আপনি অন্য জায়গায় তো অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই ফান্ডিং একটা বিশাল বড় একটা ফ্যাক্টর, যে কোথায় আপনার ফান্ডিং হবে সেটা, কারণ ফান্ডিং এর উপরে ডিপেন্ড করে আপনার আশাটা মোস্ট অফ দ্য কেসেস। তো এটা একটা ক্রাইটেরিয়া, এভাবে আপনি ইউনিভার্সিটি চুজ করতে পারেন। ইউনিভার্সিটি চুজ করার পর ফার্স্ট এর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে আপনার প্রফেসর ম্যানেজ করা। আপনি যদি ডিটারমাইন হন, ওকে, আমি 12টা ইউনিভার্সিটি চুজ করলাম, এখন আমাকে 12টা বা 15টা ইউনিভার্সিটির ভিতরে আমার প্রফেসর ম্যানেজ করতে হবে, তাহলে আপনি এই 12 থেকে 15টি ইউনিভার্সিটির প্রফেসরদেরকে আপনি একটু বেশি সময় দিবেন, যে তাদের প্রোফাইলগুলো আপনি একটু বেশি করে ঘাটবেন। তাদের আসলেই যদি কোনো ভ্যাকেন্সি থেকে থাকে, আপনি সেখানে তাকে হিট করতে পারেন কিনা, তাকে স্টাডি করে হিট করতে পারেন কিনা। তো সেক্ষেত্রে আসলে কিছুটা আমি বলবো যে কিছুটা নিয়ম মেনে আসলে স্টাডি করার কিছুটা উপায় আছে। সেক্ষেত্রে আমি যেহেতু আমি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা, আমি আপনাকে আমার ইউনিভার্সিটির আমি একটা ওয়েবসাইট থেকে আমি একটা স্যাম্পল হিসেবে দেখাতে চাচ্ছি। ধরেন আমি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার এখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আমি ওয়েবসাইটে গেলাম। এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইটে সেখানে যে একটা ট্যাব আছে যে স্টাডির নিচে আওয়ার পিপল, সেখানে সব ইউনিভার্সিটির সব প্রফেসরদের একটা প্রোফাইল আছে। তো সেখান থেকে আমি সব ইউনিভার্সিটির প্রফেসরদেরকে আমি দেখলাম ওভারঅল তারা কোথায় কোথায় রিসার্চ করে। এবার আমার দরকার আসলে কার কাছে ফান্ডিং আছে, কারণ এখানে প্রায় 20 থেকে 24 জন প্রফেসর আছে, তো কার কাছে ফান্ডিং আছে এটা আমাকে সার্চ করতে হবে। তো সেখানে আমি যদি যাই, স্টাডির নিচে ডিগ্রি প্রোগ্রামের নিচে নিউজ একটা অপশন আছে, নিউজে যাই, সেখানে যে সাধারণত অনেক ইউনিভার্সিটিতেই থাকে, অনেক ইউনিভার্সিটির ওয়েবসাইটেই থাকে যে তাদের কোনো রিসেন্ট কেউ ফান্ডিং পেলে বা তাদের কোনো আপডেটেড নিউজ থাকলে সেটা তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখি যে দেখা যাচ্ছে যে ডক্টর তানভীর ফারুক রিসিভড নাসা রিসার্চ গ্রান্ট ফর এ প্রজেক্ট, বাট এখানে দেখা যাচ্ছে যে এখানে সে 2-year অ্যাওয়ার্ড পেয়েছে উইথ হিজ পিএইচডি স্টুডেন্ট ফাহাদি আলম। তার মানে যে তার অলরেডি একজন পিএইচডি স্টুডেন্ট আছে, সো সে আসলে স্টুডেন্ট নেওয়ার সম্ভাবনা তার কম। তারপর ডক্টর চেন লি, সে একটা অ্যাওয়ার্ড রিসিভ করেছে। হ্যাঁ, ডক্টর অ্যান্থনি, সে রিসেন্টলি একটা ফান্ড পেয়েছে 220K, এবং ডক্টর প্রসূন মজুমদার, সেও একটা 200K ফান্ড পেয়েছে ফর 3 years। সো এখন আমি যদি এখানে দেখি যে ডক্টর অ্যান্থনি এবং ডক্টর প্রসূন মজুমদার তারা রিসেন্টলি 2টা ফান্ড পেয়েছে, একটা এবং 3 বছরের জন্য। তার মানে এই কেউ যদি 3 বছরের জন্য একটা ফান্ড পায়, তার মানে তার একজন পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্ট দরকার। তো এখন আমাকে কি করতে হবে, এই দুজন প্রফেসরকে ভালো করে স্টাডি করে তাকে ভালো করে আমার ইমেল সেন্ড করতে হবে যে আমি এর জন্য একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট। আমি আবার ইউনিভার্সিটির প্রফেসরদের প্রোফাইলে ব্যাক করলাম। তারপর সেখানে ডক্টর অ্যান্থনির কাছে যদি আমি যাই, আর প্রফেসরদের প্রোফাইল ঘাটার সবচেয়ে সহজ উপায় যে তাদের কারিকুলাম বাইট বা যে তাদের রিজিউমি চেক করা। তো তাদের রিজিউমি চেক করলে আমি ডক্টর অ্যান্থনির রিজিউমিতে আছি। ডক্টর অ্যান্থনির রিজিউমি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা জয়েন করেছে 2015-এ। এর মানে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে, সে একজন নতুন প্রফেসর।
সে একটা ইনিশিয়াল ফান্ড নিয়ে তার জয়েন করার কথা, কারণ প্রত্যেকটা নতুন প্রফেসরই একটা ইনিশিয়াল একটা ফান্ড নিয়ে ইউনিভার্সিটিতে জয়েন করে, এবং সে একটা রিসেন্টলি একটা ফান্ড পেয়েছে। তার মানে সে একজন নতুন প্রফেসর, তার অনেক ফান্ডিং অপরচুনিটি আছে, এবং সে অবভিয়াসলি একটা নতুন স্টুডেন্ট নেওয়ার কথা, তার স্টুডেন্ট নেওয়ার সম্ভাবনা খুবই হাই। সো তাকে আমার ইমেল সেন্ড করতে হবে। সো এখন যদি আমি তাকে ইমেল সেন্ড করি, তাকে আমার কিছুটা স্টাডি করে তারপর তাকে যে অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস, যে তার প্রোফাইল কি ছিল, তার রিসেন্ট পাবলিকেশন কি, তার পাবলিকেশনের অ্যাবস্ট্রাক্ট কি। তো এই বিষয়গুলো দেখা যায় যে আমরা যারা ওখানে থাকি, আমাদের যাদের কোনো পাবলিকেশন যদি কেউ না থাকে, এটা খুবই হার্ড হয় যে আসলেই সে কি নিয়ে রিসার্চ করে সেটাকে বুঝতে। বাট আমার কাছে মনে হয় যে যদি নর্মালি জাস্ট এই রিসেন্ট পাবলিকেশন থেকে জাস্ট আমি যদি এই যে ওর 2-3টা পেপার আমি যদি একটু ঘেটে জাস্ট ওকে কয়েকটা প্রশ্ন করি, আমি বুঝলাম না ঠিক আছে, বাট অ্যাটলিস্ট কিছু যদি আমি বোঝার চেষ্টা করি, বা আমি যদি তাকে প্রশ্ন করে একটা ইমেল করি, ওকে ডক্টর অ্যান্থনি, তোমার সাথে আমি কাজ করতে আগ্রহী, এবং হচ্ছে যে সে অবশ্যই যে বিষয়ে রিসার্চ করেছে বা সে বিষয়ে যে ফান্ড পেয়েছে ওই সাথেও সম্পর্ক রেখেছে, ঠিক আছে আমি আপনার সাথে এই বিষয়ে কাজ করতে আগ্রহী, যদি কোনো অ্যাভেলেবল অপরচুনিটি থাকে, বা আমি প্রিভিয়াসলি চেষ্টা করবেন যে ওর ওই কাজের সাথে আপনার প্রিভিয়াসলি যে কোনো এক্সপেরিয়েন্স কোনোভাবে যদি ম্যাচ করা সম্ভব হয়, আর যদি সম্ভব নাও হয় আপনার ইন্টারেস্ট শো করবেন যে আমার খুবই ইন্টারেস্ট এই বিষয়ের জন্য, এই টাইপের কথাবার্তা বলে যদি ওকে একটা সুন্দর, এবং যদি আরো পসিবল হয় ওকে কিছু প্রশ্ন করার জন্য, যে আপনার এই পেপারে এই 2-3টা জিনিস আমি বুঝতে পারছি না, যদি তুমি আমাকে কিছু ইলাবোরেট করে বুঝাইতে পারো। সো ওর সাথে কমিউনিকেশন করতে হবে ফর সামহাউ এনিহাউ, যে ওর সাথে কমিউনিকেশন করতে হবে, যে ওকে বলতে হবে যে মানে ওকে বাউন্ড করা যে আমার প্রফেসর আমার ইমেইলের ব্যাক করো তুমি। কারণ একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনি অনেক ইমেল সেন্ড করেন কিন্তু আপনি ইমেল কেউ ব্যাক করে না। আমরা অনেকে মনে করি যে ওরা ইমেল হয়তো বা দেখেই না, কিন্তু আসলে প্রফেসররা, মোস্ট অফ দ্য প্রফেসররাই সব ইমেল দেখে, কিন্তু ওদের যাকে পছন্দ হয় তখনই খালি তারা সেটা ব্যাক করে। সো সেই ক্ষেত্রে আমাকে এমনভাবে ইমেলটা রেডি করতে হবে, বিকজ আমি জানি যে ওর কাছে ফান্ড আছে, ও স্টুডেন্ট নিবে। সো আমার ওকে খুব সুন্দর করে গুছিয়ে একটা ইমেল করতে হবে যাতে সে আমাকে ব্যাক করে। সো আমার কাছে মনে হয় এভাবে যদি কেউ তার প্রোফাইলটার সামনে এগিয়ে নিয়ে যায়, যে ওর এভাবে যদি কেউ মানে সিলেক্টিভলি কোনো প্রফেসরের পিছনে টাইম দেয়, কোনো পটেনশিয়াল প্রফেসরকে এভাবে আইডেন্টিফাই করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর অবশ্যই যে কারণ হয়তোবা এই প্রফেসর এই ফান্ডটা আনতে তার, আপনি চিন্তা করে জাস্ট একটু দেখুন যে ওকে তো কেউ এই ফান্ডটা দিয়ে দেয়নি, ও পিএইচডি করেছে, ওর একটা থিম ডেভেলপ করেছে, ওর 3-4 বছরের চিন্তা ভাবনা করে তারপর ওর নলেজ দিয়ে ও হচ্ছে ফান্ড লিখে এই ফান্ডটা পেয়েছে। সো আপনাকে অবশ্যই সময় দেওয়া উচিত সে ফান্ডটার জন্য এলিজিবল হওয়ার জন্য। সো এটা আপনার দায়িত্ব যে ওর পিছনে কিছুটা সময় ব্যয় করে এটাকে অ্যাচিভ করা।